শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খান তাজনীন আহসান। অবশেষে শুরু হয়েছে বহুল আলোচিত ইরান যুক্তরাষ্ট্র পরোক্ষ বৈঠক। এরই মধ্যে ইরানের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পার্লামেন্ট স্পিকার বাঘের কালিগাফের নেতৃত্বে এ দলে আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এরপরই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন শাহবাজ। ইরান যুক্তরাষ্ট্র সরাসরি বৈঠক করবে কিনা সেটি এখনও স্পষ্ট করেনি কোনো পক্ষই। পাকিস্তানের মাটিতে পা রাখলেন মার্কিন প্রতিনিধিরা। উদ্দেশ্য ইসলামাবাদের মধ্যস্থতায় ইরানের সাথে শান্তি আলোচনা। তেহরানের প্রতিনিধি দল পৌঁছে গেছেন শুক্রবার রাতে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান হাই প্রোফাইল বৈঠক। স্মরণকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক উপলক্ষে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের তরফ থেকে অংশ নিচ্ছেন পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যস্থতা করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির। আমাদের প্রস্তাব গ্রহণ করায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা শুধু যুদ্ধবিরতিতে সম্মতই হয়নি, বরং আমার আন্তরিক অনুরোধে শান্তি আলোচনায় অংশ নিতে দুই দেশের নেতৃত্ব ইসলামাবাদে আসছে। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ফলপ্রসূ হওয়ার আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান যে কোনো মূল্যে চলমান সংকট সমাধানে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধে ইরান পরাজিত হয়েছে বলেও দাবি করেন তিনি। আলোচনায় যাই হোক, হরমুজের নিয়ন্ত্রণ নেবেনি এমন হুঁশিয়ারি দেন ট্রাম্প। ইরান সামরিকভাবে পরাজিত হয়েছে। এখন আমরা তাদের সহায়তা নিয়ে বা তাদের ছাড়াই হরমুজ প্রণালী খুলে দেব। আমার মনে হয় খুব দ্রুতই সবকিছু এগোবে। আর যদি না এগোয় তাহলে আমরা যেভাবে হোক বিষয়টি শেষ করতে পারবো। তাদের নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, সব ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস, এমনকি নেতারাও নেই। পুরো জায়গাটাই ধ্বংস হয়ে গেছে। তাই দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মার্কিন আলোচক দলের প্রধান জেডি ভ্যান্স বলেন, ইরানিরা আলোচনায় আন্তরিক হলে হাত প্রসারিত করতে প্রস্তুত তারাও। অন্যদিকে ইরানের প্রতিনিধি বাঘের কালিবাফ জানান, তারা চুক্তির জন্য প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্রের উপর বিশ্বাস নেই। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। কাতার সহ বিভিন্ন দেশে থাকা ইরানের জব্দকৃত অর্থ সম্পদ ফেরত দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি এক কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে বাজেয়াপ্ত রয়েছে ইরানিদের অর্থ ও অন্যান্য সম্পদ। সেগুলো শিগগিরই অবমুক্ত করবে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার পূর্বে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তকে একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছেন ইরানিরা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার সাপেক্ষে এই অর্থ ছাড়ের বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন, তবে এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে ওয়াশিংটন। মার্কিন ইসরায়েলি হামলায় মিনাব স্কুল শিক্ষার্থীদের নিহতের ঘটনায় ব্যতিক্রমী প্রতিবাদ জানালো ইরান। পাকিস্তানে ইরানি প্রতিনিধি দলের বিমানে করে নেওয়া হয় মিনাব স্কুল হামলার নিহতদের ছবি। শান্তি আলোচনায় অংশ নিতে আসা ইরানি প্রতিনিধি দলের বিমানে এই দৃশ্য দেখা যায়। আসনগুলোয় মিনাব স্কুল হামলায় নিহতদের ছবি ও তাদের জিনিসপত্র রাখা হয়েছে। মিনাব 168 নামের এই বিমানটি মূলত ওই হামলায় নিহত 168 জনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সাজানো হয়েছে। যুদ্ধের প্রথম দিনই মিনাবের গার্লস স্কুলে ভয়াবহ হামলা চালায় যুক্তরাষ্ট্র, যাতে ব্যবহার করা হয় মার্কিন টমাহক মিসাইল। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা নিয়ে উদাসীন সাধারণ ইরানিরা। বরাবরের মতোই এবারও অর্থহীন বৈঠক হতে চলেছে, যার মাধ্যমে আসবে না কোনো দীর্ঘমেয়াদী সমাধান, এমনটাই মত তাদের। এত সহজে আলোচনার টেবিলে না বসে বরং যুক্তরাষ্ট্রের বর্বর আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারেই আগ্রহী তারা। টানা 40 দিনের যুদ্ধ শেষে আলোচনার টেবিলে মুখোমুখি তেহরান ওয়াশিংটন। ইরানের প্রস্তাবিত 10 দফা শর্ত ধরে চলবে শান্তি আলোচনা, কিন্তু এ দফার আলোচনাতেও দীর্ঘমেয়াদী কোনো সমাধান নিয়ে যথেষ্ট সন্দিহান ইরানিরা।
রাজধানী তেহরানে যুদ্ধ পরবর্তী থমথমে পরিস্থিতি বিরাজ করলেও খুলেছে দোকানপাট ও প্রতিষ্ঠান। রাস্তায় স্বাভাবিক নিয়মে চলছে মানুষ ও যানবাহন। গুরুত্বপূর্ণ এই আলোচনা নিয়ে বেশ দায়সারা মনোভাব সাধারণ ইরানিদের মাঝে। এত সহজে যুক্তরাষ্ট্রকে ছাড় দেওয়ায় বেশ অসন্তুষ্ট দেশটির জনসাধারণ। বরাবরের মতোই নিজেদের স্বার্থ থেকে এক চুলও নড়বে না যুক্তরাষ্ট্র, আসবে না কোনো আশানুরূপ ফলাফল মনে করছেন ইরানের জনসাধারণ। অনেকের মত শেষ পর্যন্ত কোনো রকম চুক্তিই হবে না চলমান এই ইস্যুতে। তাই এই আলোচনায় এত সহজে ইরানের অংশগ্রহণ নিয়ে নাখোশ তেহরানের বাসিন্দারা। যুক্তরাষ্ট্র সবসময় তাদের স্বার্থ দেখে আসছে। এই চুক্তিটিও তাদের সেই স্বার্থেরই অংশ, আমাদের নিয়ন্ত্রণের কৌশল মাত্র। এটির কোনো মূল্য নেই আমাদের কাছে। আমার মনে হয় না যুদ্ধবিরতির জন্য এটি সঠিক সময় ছিল। একটি নিরপেক্ষ চুক্তি তখনই হবে যখন তা ইরানের সাধারণ মানুষের স্বার্থের অনুকূলে হবে। এর আগেও কয়েকবার যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার টেবিলে বসেছি আমরা, কিন্তু তার ফলাফল ছিল শূন্য। যদি এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে সে আলোচনার কোনো অর্থ নেই। যুদ্ধ, অস্থিরতা, প্রাণহানি, ধ্বংসস্তূপ কোনো কিছুই যেন স্পর্শ করতে পারেনি সাহসী জাতি হিসেবে পরিচিত ইরানিদের অবিচল মানসিক দৃঢ়তাকে। এত বিপুল ক্ষয়ক্ষতির পরও মাতৃভূমির সম্মান রক্ষায় যুক্তরাষ্ট্রকে চরম শিক্ষা দিতে লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে সাধারণ মানুষ। আমার মনে হয় না শেষ পর্যন্ত কোনো চুক্তি হবে। আমরা কেউই চাই না যুদ্ধ হোক, কিন্তু আলোচনার ফলাফল যদি আমাদের পক্ষে না আসে তাহলে এমন চুক্তি না হওয়াই উচিত। যতক্ষণ পর্যন্ত তারা আমাদের শর্তগুলো মেনে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত। এদিকে আলোচনায় সম্মত না হয়ে আর কোনো উপায় ছিল না ইরানিদের। সোশ্যাল হ্যান্ডেল এক্সে এমন একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই আলোচনার মাধ্যমে শান্তির পথে না গিয়ে যুক্তরাষ্ট্রের এমন উস্কানিমূলক আচরণের কড়া দাঁতভাঙা জবাব দিতেই বেশি ইচ্ছুক সাধারণ ইরানিরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি। তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির ঘোষণায় খুলে দেয়া হলো ইরাকের আকাশ সীমা। টানা 40 দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে বেসামরিক বিমান চলাচল। শুক্রবার থেকে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যথানিয়মে শুরু হয়েছে কার্যক্রম। ইরাকি জয়েন্ট অপারেশন কমান্ডের ঘোষণার পর বিমানবন্দরে স্বাভাবিকভাবে যাতায়াত করতে দেখা যাচ্ছে যাত্রীদের। অভ্যন্তরীণের পাশাপাশি শুরু হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট। এক বিবৃতিতে ভ্রমণে ইচ্ছুক যাত্রীদের ফ্লাইটের শিডিউল ও টিকিট বুকিং সংক্রান্ত যাবতীয় তথ্য সরাসরি এয়ারলাইন্সগুলোর ওয়েবসাইট থেকে জেনে নেওয়ার অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার প্রস্তুতি শুরু হলেও স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালী হয়ে জ্বালানিবাহী জাহাজগুলোর চলাচল। মেরিন ট্রাফিক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী খুবই সীমিত সংখ্যক তেলবাহী জাহাজ চলাচল করতে পারছে এ পথে। এখনও মাত্র 10% জাহাজই অতিক্রম করতে পারছে হরমুজ প্রণালী। বহু জাহাজ এখনও আটকে আছে সেখানে। পাশাপাশি যেসব জাহাজ যাতায়াত করছে সেগুলোকেও উপকূলের কাছ দিয়ে চলাচলের নির্দেশ দিয়েছে ইরান। এসব কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের প্রায় 20% ব্যাহত হচ্ছে। ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনা করছে চীন। মার্কিন গোয়েন্দা সূত্রে প্রকাশ পেয়েছে তথ্য। বিষয়টি অবগত 3 জন কর্মকর্তার বরাতে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের নতুন এই এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাবে চীন। তবে বিষয়টি প্রকাশ্যে আনতে চাইছে না বেইজিং। তাই তৃতীয় কোনো দেশ হয়ে ইরানে এ সমরাস্ত্র পাঠাতে পারে শি প্রশাসন। পাঠানো হতে পারে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা ম্যানপ্যাডস। নিচ দিয়ে উড়ে যাওয়া বিমানগুলোকে সহজেই টার্গেট করে নিখুঁত হামলা চালাতে সক্ষম এই ব্যবস্থা। অবশ্য ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, ইরানের সমরাস্ত্র পাঠানোর কোনো পরিকল্পনা নেই বেইজিংয়ের। দাবি, চলমান সংঘাতে কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ করছে না দেশটি। পুনর্নির্মাণ শেষে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে ইরানের কাশানে অবস্থিত ইয়াহাবাদ রেল সেতুতে। গেল 7 এপ্রিল মার্কিন ইসরায়েল যৌথ হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় তেহরান ও ইস্পাহানের মাঝে সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ এই সেতুটি।
বিমান হামলায় পুরোপুরি ধসে যাওয়া সেতুটি বিচ্ছিন্ন হয়ে যায় রেল যোগাযোগ। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বেশ কিছু ভবন ও যানবাহনও। মাত্র দুদিনের মাঝে প্রবল দক্ষতার সাথে সেতুটির সংস্কার কাজ শেষ করেছে ইরান প্রশাসন, যার পর প্রথমবার একটি মালগাড়ি অতিক্রম করে সেতুটি দিয়ে। আহাজারি থামছে না লেবাননে নিহত ফরিদপুরের দীপালির বাড়িতে। মরদেহ দেশে আনার আকুতি পরিবারের সদস্যদের। এরই মধ্যে সমবেদনা জানিয়ে আর্থিক অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা। পাশাপাশি দীপালির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। বাবা আর 5 ভাই বোনের সংসারে সচ্ছলতা ফেরাতে প্রবাস জীবন বেছে নেন ফরিদপুরের চর ভদ্রাসনের পদ্মাবেষ্টিত চর সালেপুর গ্রামের দীপালি খাতুন। সেই যাওয়াই যেন কাল হলো তার। ধার দেনা করে 2015 সালে গৃহকর্মীর কাজে লেবানন পৌঁছান দীপালি। গত 8 এপ্রিল লেবাননের বৈরুতে হামরা এলাকায় ইসরায়েলের ছোড়া মিসাইলের আঘাতে বাড়ির মালিকের পরিবারের সাথে নিহত হন তিনি। দীপালির পাঠানো অর্থে সবেমাত্র ঘুরে দাঁড়াতে শুরু করেছিল পরিবারটি। মেয়েকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারের সদস্যরা। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখতে পাই যে মালিকের বড় ছেলের বউ ওই মোবাইলটা ব্যবহার করে। তখন তাদের কাছে আমরা নিশ্চিত হই যে আমার বোন আসলে তাদের পরিবারের সাথে মারা গেছেন। স্বজনরা জানায় গত 8 তারিখ বিকেল 4টার দিকে পরিবারের সাথে শেষ কথা হয় দীপালির। এরপর 9 তারিখে অনেক চেষ্টা করেও তার নম্বরে যোগাযোগ করতে পারেনি পরিবার। 10 তারিখে লেবাননে প্রবাসী বাংলাদেশিরা পরিবারকে দীপালির মৃত্যুর খবর জানায়। ফোন দিয়েছে তারে বাড়ির খবর বার্তা নিল, কি মনে আছে, কি খাইছ, কি করছ। আমরাও আবার তাকে সচেতন জিজ্ঞেস করছি। এই তো কথা। একদিন আগে আমার কথা বলছে, তারপর তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। এরই মধ্যে পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়ে আর্থিক অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা। পাশাপাশি দীপালির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তারা। আমরা দীপালির পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তাৎক্ষণিকভাবে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে কিছু সহযোগিতা এনেছি। আমাদের সাথে দূতাবাসের যোগাযোগ অব্যাহত আছে, আর ওখানকার কমিউনিটির সাথে আমাদের কথা হয়েছে। লাশ সংরক্ষিত আছে, আর দূতাবাস দ্রুতই মৃতদেহটা দেশে পাঠিয়ে দেবে। দীপালির এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চর সালেপুর সহ পুরো উপজেলায়। জারিন অর্নি, যমুনা নিউজ। জ্বালানি তেলের চলমান সংকটের মাঝে শুরু হলো ফুয়েল পাস অ্যাপের ব্যবহার। তবে শুরুতেই এটি ব্যবহার করতে গিয়ে হোঁচট খাচ্ছেন অনেক গ্রাহক। অপরদিকে কর্তৃপক্ষ বলছে সময়ের সাথে সাথে এই ফুয়েল পাসের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব হবে। অন্যান্য দিনের মতো আজও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ছিল গ্রাহকদের দীর্ঘ সারি। সংকট সমাধানে দ্রুত বিকল্প উৎস থেকে তেল সংগ্রহে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান গ্রাহকরা। রাজধানীর দুটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ফুয়েল পাস। পাম্পে প্রবেশ ও বের হওয়ার পথে এবং গ্রাহকদের দীর্ঘ সারির মাঝখানে টানানো ব্যানারে দেয়া আছে কিউআর কোড। স্ক্যান করলেই মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোডের লিঙ্ক মিলছে। যদিও শুরুতেই হোঁচট খাচ্ছেন গ্রাহকরা। অ্যাপ নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে তাদের। নিবন্ধিত মোটরসাইকেলের তথ্য দিলেও তা অ্যাপটি নিচ্ছে না। দীর্ঘ সময় চেষ্টা করেও অনেকে রেজিস্ট্রেশন করতে পারেননি। অ্যাপটি আরও সহজ করার তাগিদ দেন গ্রাহকরা। গতকাল থেকে ট্রাই করছি, সব ইনফরমেশন কারেক্টলি দিচ্ছি, বাট অ্যাপস কাজ করছে না, মানে রেজিস্ট্রেশন নিচ্ছে না। অনেকেরই, শুধু আমার না, আমার সাথে লাইনে অনেকের সাথে কথা হয়েছে, অনেকেই পারছে না। তো আমি যতবার লগ ইনে ট্রাই করেছি আমার তথ্য দেখাচ্ছে, ডাটা ম্যাচ করতেছে না। যদি পরবর্তীতে ট্রাই করতে হয় তাহলে কেন এত ঘটা করে বলতেছে আপনার ফুয়েল কার্ড তৈরি করেন বা ফুয়েল পাস তৈরি করেন, আপনাদের তেল নিতে পারবেন। আমি যদি তেল না নিতে পারি তাহলে আমি লগ ইন করতে পারতেছি না, তাহলে আমি এটা কেন করব? শুরুতে কিছু সীমাবদ্ধতা থাকলেও তা দ্রুত সমাধান হবে বলে জানান সংশ্লিষ্টরা। পাম্প কর্তৃপক্ষ জানান অ্যাপের মাধ্যমে নিলে 10 লিটার পর্যন্ত তেল পাবেন মোটরসাইকেল চালকরা। আর অ্যাপ না থাকলে 1000 টাকার বেশি জ্বালানি তেল দেওয়া হবে না। অ্যাপসটা আমাদের এখান থেকে লঞ্চ করা হয়েছে। লঞ্চ মানে টেস্ট পাইলট প্রজেক্ট হিসাবে। অ্যাপসের মাধ্যমে তেল দিতে হলে আমাদের আবার লোক অ্যাসাইন করা আছে থ্রু সিস্টেম। ওই মোবাইলও কিউআর কোড আছে, সো দুটো কিউআর কোড ম্যাচ করে আমরা এখান থেকে তেলটা দেই। যারা অ্যাপসে তেল নিচ্ছেন তাদেরকে আমরা দিচ্ছি 10 লিটার, আর যারা স্বাভাবিকভাবে নিচ্ছেন আগের মতো তাদের জন্য 1000 টাকা এটা রয়ে গিয়েছে।
অন্যান্য দিনের মতো শনিবারও ফিলিং স্টেশনগুলোতে ছিল তেলের জন্য যানবাহনের দীর্ঘ অপেক্ষার সারি। দিনের একটি বড় অংশই কেটে যাচ্ছে তেলের জন্য। তেলের জন্য লাইনে দাঁড়াই আছি, না খাইয়া ভোর 5টা বাজে আইসা রোদ্দুরের ভিতরে 4-5 ঘন্টা থাকার পরে পাম্প বলে তেল নাই। তা আমাদেরকে সরকার এরকম ভাবে কষ্ট না দিয়ে বইলা দেখ যে তেল নাই। অফিসে আমাদের এটা নিয়ে অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। তো প্রতিদিন তার অফিসে এটা আমাদের কন্টিনিউ করবে না। সরকার বলে তেল আছে, এই তেলগুলা কোথায় গেল? মানুষের সিন্ডিকেট করে কত নিছে তেল বলে। জ্বালানি মন্ত্রণালয়ের দাবি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে প্যানিক বাইং এর কারণে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। সবাই কিন্তু তেল পাচ্ছেন না এমন না, কিন্তু বিষয়টা হচ্ছে তিনি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিচ্ছেন। তো তেল যেহেতু পাচ্ছেন, সুতরাং আমার তো সংকট নেই। তো তিনি যদি সচেতন হন, তিনি যদি অতিরিক্ত মজুদ না করার চিন্তা করেন এবং তিনি আগে যে পরিমাণ যেভাবে তেল নিতেন সেভাবে যদি তেল নেন, তাহলে এই ধরনের দীর্ঘ লাইন বা সারি থাকবে। ভর দুপুরে গ্রাহকদের দীর্ঘ সারি সামলাতে ফিলিং স্টেশনগুলোতে দেখা দেয় বিশৃঙ্খলা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দেশে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। দুপুরে উপসর্গ নিয়ে খুলনা মেডিকেলে এক শিশুর মৃত্যু হয়েছে। আর স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের হিসেবে গেল 24 ঘন্টায় হাম ও হাম সন্দেহে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 জনের। আর এ পর্যন্ত গেল 27 দিনে হাম ও হাম সন্দেহে মারা গেছেন 169 জন। এদিকে হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। চিকিৎসকরা বলছেন, রোগীর সংখ্যা বাড়তে থাকায় কিছুটা উদ্বেগ তৈরি হলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সবাইকে সচেতন হওয়ার পরামর্শ তাদের। হাসপাতালের বেডে কাতরাচ্ছে ছোট ছোট শিশু। হামে আক্রান্ত হয়ে অসহায় চোখে তাকিয়ে থাকা মা বাবার চোখে মুখেও উদ্বেগ, উৎকণ্ঠা। খুলনা মেডিকেলে 24 ঘন্টায় প্রাণ গেছে এক শিশুর। এ সময়ে নতুন করে হাসপাতালটিতে ভর্তি হয়েছে 7 জন রোগী। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 27 জন ভর্তি হয়েছে। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন 48 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ময়মনসিংহ বিভাগেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। শনিবার দুপুর 12টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে নতুন করে রোগী ভর্তি হয়েছে আরও 27 জন। 24 দিনে হাসপাতালটিতে মৃত্যু হয় 10 জনের। হামের পরিমাণ এত পরিমাণ বেরোইছে যে আমরা ছিলাম 2 নম্বর ওয়ার্ডে, 2 নম্বর থেকে এখানে রিলিজ করে আবার এখানে দিছে। নিয়ে আসছিলাম ঠান্ডার কাশির জন্য, কিন্তু এখানে এসে হাম হয়ে গেছে। সেই চিকিৎসাটা সবাই মানসম্মত চিকিৎসা পাচ্ছে না, যে চিকিৎসাটা হামের পাওয়া উচিত ছিল। রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে গেল 24 ঘন্টায় ভর্তি হয়েছে 22 জন নতুন রোগী। প্রকোপ নিয়ন্ত্রণে বেশ কিছু উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। বরিশাল শেরেবাংলা মেডিকেলে উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 21 জন। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন 110 জন। সিলেটে গত 24 ঘন্টায় বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 19 জন। নাটোরে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। এই জেলায় এখন পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 152 জনে। গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 21 জন। আর গায়ে লাল লাল রেশ বের হয়েছে, ডাক্তার দেখানোর পর বলছে গায়ে হাম বের হয়েছে। এখন চিকিৎসা চলছে, ইনজেকশন দিচ্ছে, ডাক্তাররা এসে দেখতেছে, চিকিৎসা দিচ্ছে। এখন আল্লাহর রহমতে আমার বাচ্চা সুস্থ। অনেক রকমের ওষুধ খাওয়ানো হলো, তারপরে আমার মেয়ের জ্বর কমতেছে না। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রতিদিন রোগীর সংখ্যা বাড়তে থাকায় কিছুটা উদ্বেগ তৈরি হলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। একই সাথে সবাইকে সচেতন হওয়ার আহ্বান তাদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সংরক্ষিত 36 নারী আসনের বিপরীতে শত শত মনোনয়নপত্র উত্তোলন করছেন বিএনপির পদধারী নেত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার নারীরা। নিজেকে অধিকতর যোগ্য, পরীক্ষিত ও ত্যাগী দাবি করে জমা দিচ্ছেন জীবন বৃত্তান্ত। তবে এর মধ্যে দলীয় চেয়ারম্যানের নির্দেশে বিএনপির দায়িত্বশীল নেতারা অর্ধশতাধিক নারী সদস্যের সংক্ষিপ্ত তালিকা তৈরি করছেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দলীয় অনুগত্য আন্দোলনে ভূমিকা ও সংসদীয় কর্মকাণ্ডে দক্ষরা মনোনয়নে অগ্রাধিকার পাবেন। আন্দোলনের পরিচিত মুখ থেকে শুরু করে শত শত নারী নেত্রী ও তাদের সমর্থকদের পদচারণায় মুখর নয়াপল্টন। উৎসবমুখর পরিবেশে কেউ কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেন, কেউ এসেছেন জমা দিতে।
সংরক্ষিত নারী আসনের জন্য 2 দিনে প্রায় 7 শতাধিক দলীয় ফর্ম বিক্রি করেছে বিএনপি, যেখানে আছে রাজনৈতিক, সাংস্কৃতিক, মানবাধিকার কর্মী ও বিভিন্ন সিনিয়র নেতাদের স্ত্রী ও সন্তানরা। তবে আন্দোলনের ভূমিকা না থাকার পরও মনোনয়নপত্র নিতে আসায় কেউ কেউ পড়েন তোপের মুখে। বিএনপিতে মানে যোগদান করার পর থেকেই কিন্তু আমি আমার দেশের মাটিতে দীর্ঘদিন আমি গান গাইতে পারিনি। একদিকে শত শত মনোনয়নপত্র বিক্রি হলেও দলীয় চেয়ারম্যান তারেক রহমান কয়েকজন সিনিয়র নেতাকে যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা করার নির্দেশ দিয়েছেন। সেই তালিকায় সাবেক সংসদ সদস্যরা যেমন আছেন, বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে। সংসদ নির্বাচনে হেরে যাওয়া ও মনোনয়ন বঞ্চিতরাও পাচ্ছেন অগ্রাধিকার। এছাড়া রাজপথের লড়াই করা তরুণ নেত্রীদেরও বিবেচনা করা হচ্ছে। তবে কাউকেই এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। চলতি সপ্তাহে স্থায়ী কমিটির বৈঠকে তালিকা ধরে যাচাই বাছাই করা হবে। হাসিনা বিরোধী আন্দোলনটা পুরোটাই আমরা করেছি রাজপথে থেকে। জেল, জুলুম, রিমান্ড হয়েছে সেই নারীদেরকে যেন মূল্যায়ন করা হয়। দুঃশাসনে যারাই কাজ করেছে প্রত্যেকটা মেয়ের যেন মূল্যায়ন হয়। আমি নিজেকে যোগ্য মনে করছি। আমি একজন অ্যাডভোকেট। ভয়ভীতি উপেক্ষা করে ভবিষ্যতেও নতুন বাংলাদেশ নির্মাণে অংশীদারিত্ব হতে চাই। দল থেকে মনোনয়ন পেলে নারী অগ্রযাত্রা নিজেদের পরিকল্পনার কথাও তুলে ধরেন তারা। আমরা যেন তরুণ নেতৃত্বকে নিয়ে নারীদের সব অধিকার, শিশুদের সব অধিকার যেন আমরা পূরণ করতে পারি। মাদক মুক্ত সমাজ গঠনে আমি আজকে এই মনোনয়ন দাখিল করেছি। গঠনতন্ত্র মেনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবার সংরক্ষিত আসনের প্রার্থী বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে যে বোর্ড, সেখানে তারা তাদের আবেদনটি যাবে। আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে, তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। রবিবার শেষ হবে দলীয় মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের সময়সীমা। এরপরেই দলীয় তালিকা চূড়ান্ত করে ঘোষণা দেবে বিএনপি। তফসিল অনুযায়ী চূড়ান্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 21 এপ্রিল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক সিন্ডিকেটের কারণে দেশে তেলের সংকট, এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, সরকারের প্রতিশ্রুতির সাথে বাস্তবের মিল নেই। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, শ্রমিকদের চাহিদা অল্প, তবুও কোনো সরকারই তা পূরণ করতে পারেনি। তাই শ্রমিকের অধিকার নিয়ে সরকারকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায় শীর্ষক সেমিনার। যে কৃষিবিদের প্রাণের সংগঠন, প্রায় 30,000 মেম্বার এখানে। সেমিনারের প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেশের বেশিরভাগ বড় সিন্ডিকেটের পেছনেই রয়েছে সরকারি দলের হাত। ঘুরে ফিরে সিন্ডিকেশন, পলিটিক্যাল সিন্ডিকেশন, যতগুলা বড় সিন্ডিকেশন দেশে হয় আমাদের দেশে, সবগুলার পিছনে রুলিং পার্টি যারা, তাদের হাত থাকে। মাঝে মাঝে লোক দেখানো কিছু অপারেশন আমরা দেখি, এই সবগুলার পিছনে খুঁটির জোর আছে বলে এগুলো হচ্ছে। সেমিনার শেষে তিনি যোগ দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে। বলেন, শ্রমিকের চাহিদা পূরণ শুধু মালিকের নয়, সরকারেরও দায়িত্ব। শ্রমিকদের সব বিষয় মালিকদের ঘাড়ের উপর ঠেলে দিবেন না, রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হবে। মালিকরা ইনসাফের ভিত্তিতে তাদের যা করণীয় তা করবে, বাকিটা রাষ্ট্রকে শেয়ার করতে হবে। গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তার 62% শ্রমিক। সুতরাং শ্রমিকের অধিকার নিয়ে সরকারকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। সেই শ্রমিক বন্ধুটি ভাইটির ঘর থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর সায়েদাবাদে যানজট নিরসনে রাস্তার পাশের অবৈধ কাউন্টার উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অনুমোদনহীন অর্ধশত কাউন্টার সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে সময় না দিয়ে এভাবে সিলগালা করায় ক্ষোভ জানিয়েছেন বাস পরিবহন সংশ্লিষ্টরা। নগরে চলাচলের শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানের কথা জানায় ডিএসসিসি।
গোলাপবাগ মোড় থেকে সায়দাবাদ দীর্ঘদিন ধরেই রাস্তার পাশে বাসের সারি সারি টিকিট কাউন্টার। এর ফলে যানজট আর পথচারীদের চলাচল অসহনীয় হয়ে উঠেছিল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে রাস্তার পাশের কাউন্টার স্থাপন পুরোপুরি অবৈধ। অযথা কেউ বাইরে বসে কোনো ধরনের টিকিট বিক্রি করা যাবে না। সড়কে শৃঙ্খলা ফেরানো আর যানজট নিরসনে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশন। অনুমোদনহীন কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। সপ্তাহখানেক আগেও কয়েকশো কাউন্টার সিলগালা করা হয়েছিল। আমরা কর্মকর্তায় বলছি আমরা কোনো সময় দেয় নাই যে এতগুলো স্টাফ আছে এতগুলো কর্মচারী যারা কি করে হাইব। তো ছোট টার্মিনালের ভিতরে এত গাড়ি কই ঢুকাইবো? এটার ভিতরে যাওয়ার কোনো ব্যবস্থাই নাই। এখন যে আমরা যে ঘরগুলো নিয়ে অ্যাডভান্স দিয়ে আমরা টাকা দিয়ে রাখছি, এই টাকাগুলো তো আমাকে দিতে হবে। আবার আমরা অনেক জায়গায় লোন নিয়ে রাখছি, এগুলো তো আমাকে দিতে হবে। এখন এগুলো আমরা ফায়সালা না করি, আমরা হঠাৎ করে আমাদের কমপক্ষে 2-3 মাস সময়। সড়কের পাশ থেকে টিকিট কাউন্টার টার্মিনালের ভিতরে নিয়ে যাওয়ার কথা জানান ম্যাজিস্ট্রেট। তিনি বলেন নোটিশ দেওয়ার পরও নির্দেশনা অমান্য করা হচ্ছে। যদি এখনই কেউ আমাদের কাছে বলে যে আমরা পরিবহনের যে টিকিট সেটা বিক্রি করতে পারতেছি না, আমাদের সায়দাবাদ যে বাস টার্মিনাল আছে সেখানে আমরা এখনই ব্যবস্থা করে দেবো, অন্তত বসার জায়গা। আর আমাদের হয়তো দেখা যাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত কাউন্টারগুলো নেওয়ার যে প্রক্রিয়া সেটা অলরেডি শুরু হয়ে গেছে। টার্মিনালের ভেতরে কাউন্টার স্থাপনে প্রত্যেকেই বরাদ্দ পাবেন বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটির জিয়া সরণি খাল খনন করে পরিকল্পিতভাবে বুড়িগঙ্গার সাথে যুক্ত করার জন্য 300 কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সিটি কর্পোরেশনের অর্থায়নে আগামী জুলাই থেকে এ প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান তিনি। শনিবার কদমতলী এলাকায় জিয়া সরণি খাল ও কুতুবখালী খাল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। আগামী বর্ষার পর থেকে খালগুলোর খননের কাজ শুরু হবে। ইতোমধ্যে পরিষ্কারের কাজ শুরু হয়েছে। ঢাকার সব খাল উদ্ধার করে খাল দখলকারীদের তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এদিন জিয়া সরণি খাল পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম ও ঢাকা ৪ আসনের সংসদ সদস্য তানভীর আহমেদ রবিন সহ দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী এই জিয়া সরণি খালটি এই পর্যন্ত এসে বুড়িগঙ্গা নদীকে কানেক্ট করবার জন্য উনি 300 কোটি টাকা বরাদ্দ করেছেন। সিএস পর্চা এবং ম্যাপ অনুযায়ী আমরা প্রথমে দখলমুক্ত করব এবং অবৈধ দখলদারের তালিকা করে আমাদের বিদ্যমান আইনে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার বিধিবিধান রয়েছে সে অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মশক নিধনের সপ্তাহের নির্দিষ্ট দিনে পরিচ্ছন্নতা কর্মসূচি চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে রাজধানীর মানিকদি এলাকায় মশক নিধন অভিযান উদ্বোধন শেষে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। বলেন, আন্ডারগ্রাউন্ডে থেকে দলীয় প্রভাবে কেউ নগর উন্নয়নে অংশ নিতে পারবে না। মশক নিধনের উচ্ছেদ অভিযানে কেউ যাতে দলীয় প্রভাব খাটাতে না পারে সে বিষয়েও কঠোর তৎপরতার কথা জানান তিনি। ৮ এপ্রিল শুরু হওয়া মশক নিধন অভিযান চলবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত। মাননীয় প্রধানমন্ত্রীর যেই আগামীর অঙ্গীকার দেশ গড়ার পরিকল্পনা সেটার সাথে আপনাদেরকে সম্পৃক্ত থাকতে হবে ইনশাআল্লাহ। যদি সেই দেশ গড়ার পরিকল্পনার সাথে সম্পৃক্ত থাকেন অবশ্যই আপনাদের মূল্যায়ন করা হবে। এর বাইরে থেকে আন্ডারগ্রাউন্ডে থেকে ওই যে অন্য খারাপ কাজের সাথে যারা জড়িত থাকবে তারা এখানে সম্পৃক্ত থাকতে পারবেন না, এখানে না। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চাঁদাবাজ নির্মূলে পক্ষপাতমুক্ত তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছে র্যাব। দুপুরে কারণ বাজারের সংবাদ সম্মেলনে বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক MZM ইন্তেখাব চৌধুরী জানান, তালিকা ধরে শিগগিরই অভিযান শুরু হবে। সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় চাঁদাবাজি সহ বেশ কয়েকটি চাঞ্চল্যকর ঘটনার চিত্র। গত ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মানব পাচারকারী ও মাদক ব্যবসায়ী সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের বাকলিয়ায় ব্যবসায়ীর কবজি বিচ্ছিন্নের ঘটনায় একজনকে আটক করা হয়। পাশাপাশি পতেঙ্গা উপকূলে ট্রলারে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা সহ গ্রেফতার হয় ৯ জন। এছাড়া ৫০,০০০ লিটারের বেশি ভোজ্য তেল জব্দ করেছে র্যাব। শুধু মোটা দাগে আমরা অনেককে চাঁদাবাজ বলি, কিন্তু চাঁদাবাজির বিভিন্ন স্তর আছে এবং আমরা কিন্তু সবগুলো নিয়েই কাজ করছি।
র্যাবের 15টা ব্যাটালিয়নকে এই একই নির্দেশনা প্রদান করা হয়েছে, যাতে করে যেই লেভেলেরই চাঁদাবাজ হোক, সব ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানেও চাঁদাবাজি হয় বিভিন্ন ধরনের। তো এই স্তরগুলোকে বিবেচনা করে ছোট থেকে বড় সবগুলো স্তরকেই বিবেচনায় রেখে এই চাঁদাবাজির লিস্ট তৈরি করা হচ্ছে। কুষ্টিয়ায় এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে নিরাপত্তা প্রহরীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার মিরপুর উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয় ভবনের 2য় তলার একটি কক্ষে ঘটনা ঘটে। পুলিশ জানায়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সেই শিক্ষার্থী। খোঁজাখুঁজির পর রাতে বিদ্যালয়ের গেটের তালা খুলে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পরিবার। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের মেডিকেল অফিসার জানায়, ওই শিক্ষার্থীর শরীরে ধর্ষণের আলামত মিলেছে। মিরপুর থানার ওসি জানায়, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জরুরি বিভাগে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয় এবং তাকে ভর্তি করা হয় গাইনি ওয়ার্ডে। তো আজকে সকালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তো স্বাস্থ্য পরীক্ষাতে তার ধর্ষণের আলামত পাওয়া গিয়েছে। রোগী আপাতত আশঙ্কামুক্ত। এপ্রিলের শেষ সপ্তাহে ঢাকা গোপালগঞ্জ ঢাকা ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডাক্তার KM বাবর। দুপুরে গোপালগঞ্জে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংসদ সদস্য বাবর বলেন, বিগত 17 বছর গোপালগঞ্জে কোনো উন্নয়ন হয়নি। সবাই মনে করে গোপালগঞ্জকে সোনা দিয়ে বাঁধাই করা হয়েছে, অথচ পৌরসভার বাসিন্দাদের পানির জন্য হাহাকার করতে হচ্ছে। ইতোমধ্যে পানির প্ল্যান্ট করার জন্য সরকার ডিও লেটার পাঠিয়ে দিয়েছে বলে জানান ডাক্তার KM বাবর। আমরা চাই না গোপালগঞ্জে কোনো গডফাদার হোক। দেখেন, বিগত সালে গোপালগঞ্জে কোনো গডফাদার ছিল না, এখন ইনশাল্লাহ গোপালগঞ্জে কোনো গডফাদার জন্ম নেবে না। গোপালগঞ্জ থেকে রেল লাইন চলবে, এই মাসের লাস্ট উইকে সম্ভবত আমরা উদ্বোধন করবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা নিরলসভাবে গোপালগঞ্জের কাজ করে। পবিত্র হজ পালনের জন্য নিবন্ধিত হজ যাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। হজে বাইতুল্লাহ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আয়োজিত প্রশিক্ষণে বক্তারা হজ পালনের নিয়ম কানুন, আবাসন ও পরিবহন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। শৃঙ্খলা, ধৈর্য ধারণ, নিয়মানুবর্তিতার পাশাপাশি ইবাদতকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান বক্তারা। এই সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক সহ অন্যান্য আলেমরা বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের পরিবর্তিত যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলতে হবে, ভূমিকা রাখতে হবে দেশের উন্নতিতে। একথা বলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশের 22তম সমাবর্তন অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, উদ্যোক্তা এমনকি রাষ্ট্রও অনেকাংশে হিসাব বিজ্ঞানের উপর নির্ভরশীল। তাই এই বিভাগের শিক্ষার্থীদের পরিবর্তিত যুগের সাথে সমন্বয় করে দেশের উন্নয়নে অংশ নিতে হবে। সমাবর্তন অনুষ্ঠানে 276 জন শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। আওয়ামী লীগ সরকারের সময় গুণগত উন্নয়ন না হওয়ায় অর্থনীতি বিপর্যস্ত হয়েছে। প্রতিটি বাজেটে একটি উন্নয়ন দর্শন থাকা জরুরি বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সেলিম জাহান। বলেন, বাজেটে থাকতে হবে সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন। সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে তিনি বলেন, অত্যন্ত জটিল পরিস্থিতির মধ্যে এবারের বাজেট প্রণয়ন হচ্ছে। জ্বালানি খাত, রপ্তানি খাত, সামাজিক সুরক্ষা খাত সহ বিভিন্ন খাতে ভর্তুকির জন্য ব্যয় ক্রমাগত বাড়ছে, কিন্তু আয় বাড়ছে না। ফলে বাজেটে ঘাটতি দেখা দিচ্ছে। করদান পদ্ধতি জটিল করা নিয়ে বলেন, এটি করা হয় দুর্নীতির সুযোগ সৃষ্টির জন্য। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজস্ব আয় বৃদ্ধিতে ব্যবসার অনুকূল পরিবেশ তৈরি করা দরকার। সাধারণ মানুষেরা, আমরা বাইরে যারা আছি, তারা অন্ততপক্ষে ওই যে হিসাব নিকেশের ফাঁদ পেরিয়ে বুঝতে পারি যে সরকার কি করতে চায়। আমরা জানতে চাই যে তারা যা যা করবে বলেছিল তার কতটুকু অংশ তারা করতে পেরেছে। আওয়ামী লীগের ফেলে যাওয়া লন্ড ভন্ড অর্থনীতির যে অবস্থা, সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের যে সংকট, জ্বালানি যে সংকট, বৈশ্বিক যে সংকট, সেই সংকটে দাঁড়িয়ে কিন্তু বিএনপি সরকার, নবগঠিত সরকার তাদের বাজেট ঘোষণা করতে যাচ্ছে। নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নে কালীতলা ব্রিজ থেকে হাঁপানিয়া বাজার পর্যন্ত 7 কিলোমিটার খাল পুনর্খনন শুরু হয়েছে।
দুপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। এরপর তিনি তেঁতুলিয়া কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। সভায় বক্তারা বলেন, প্রায় ৯৮ লাখ টাকা ব্যয়ে বর্ষাইল খাল পুনর্খনন করা হচ্ছে। এতে একদিকে মাছ ও ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে, চাষিরা উপকৃত হবেন, অন্যদিকে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে সবগুলো খাল পুনর্খননের পরিকল্পনার কথা জানান সংসদ সদস্য। ইনশাল্লাহ নওগাঁ সদরের আরও 5টি খাল আমরা এই বছরেই ধরবো, 5টি খাল খননের। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সড়ক প্রশস্তকরণের কাজে বাধা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। দুপুর উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই কাজীর টেক এলাকায় আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের সামনের নির্মাণাধীন সড়কে বিক্ষোভ করা হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও সংকীর্ণ এই সড়কটি দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে। কয়েকদিন আগে নিজ উদ্যোগে সড়কটি প্রশস্ত ঢালাইয়ের কাজ শুরু করে এলাকাবাসী। আংশিক কাজ শেষ হলে একটি প্রভাবশালী মহল কাজ বন্ধ করে দেয়। পাশাপাশি শ্রমিকদের ভয়ভীতি দেখানোর অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে। এরই প্রতিবাদে বিক্ষোভে নামেন এলাকাবাসী। পরে দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সড়কটির কাজ পুনরায় শুরু করার আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করে স্থানীয়রা। শেষ হলো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে 3 দিন ব্যাপী তৃতীয় ডিআরএমসি ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার। দুপুরের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইসলামী চিন্তাবিদ ডক্টর মিজানুর রহমান আজহারী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। 3 দিন ব্যাপী আয়োজনে অনলাইন ও অফলাইনে অংশ নেওয়ার জন্য ছিল মোট 32টি প্রতিযোগিতামূলক সেগমেন্ট। কোরআন তিলাওয়াত, ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি, ওয়াল ম্যাগাজিন, জুলাই লিপি সহ আরও নানা প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। উদ্বোধন হলো নারীদের ফ্যাশন ব্র্যান্ড এক্সক্লুসিয়ার নতুন এক আউটলেট। রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্টের শপিং মলে এই নতুন আউটলেটটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনের পরিচিত অনেকেই। নতুন এই আউটলেটের ভেতরের পরিবেশে সাজানো হয়েছে ক্রেতাদের স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে। ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা জানান, উত্তরায় ক্রেতাদের কাছে আরও সহজেই পৌঁছানোর লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। গুণগত মান ও নকশার ধারাবাহিকতা বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথাও জানান তারা। সরকার পাল্টানোর সময় এসেছে। পশ্চিমবঙ্গে রাজ্যের বিভিন্ন জনসভায় এমন দাবি তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ, টাকা দিয়ে প্রশাসনকে কিনে নিয়েছে বিজেপি। তাই আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এমন প্রত্যাশা নেই তৃণমূল কংগ্রেস নেত্রীর। ভোটার তালিকা থেকে ২৭ লাখ মানুষের নাম বাদ পড়ায় কিছুটা চাপে রয়েছে রাজ্য সরকার। পাল্টানো দরকার। ভাঙা বাংলায় এভাবেই পশ্চিমবঙ্গের সরকার পাল্টে ফেলার আহ্বান জানাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সুনিশ্চিত জয় ধরেই চালাচ্ছেন জোর প্রচার। শুক্রবার কলকাতায় বিজেপির ইশতেহার প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যার একদিন পরই মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর ও বর্ধমানে সমাবেশ করেন মোদী। ছোটান উন্নয়নের ফুলঝুরি। বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে ভূমি অফিস থেকে নবান্ন পর্যন্ত ভয়মুক্ত স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করা হবে। শক্তিশালী হবে পুলিশের কাঠামো। একই সাথে সিন্ডিকেট ভেঙে দিয়ে উন্নয়ন কাঠামোয় কাজের সুযোগ পাবেন অভিজ্ঞ ঠিকাদাররা। থেমে নেই রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রচারও। মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির অভিযোগ, প্রশাসনকে মোটা টাকা দিয়ে কিনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার অভিযোগ, বিজেপি থাকলে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এক পক্ষ নিরপেক্ষ নয় কোন দেশের কোন এজেন্সি, সব বিজেপি পক্ষ সবাইকে কিনে নিয়েছে। আর চৈত্র মাসের ছেলে সব বিক্রি করে দিয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে নতুন দল গড়া হুমায়ুন কবির ভোটের মাঠে মমতার প্রতিপক্ষ। মুসলিম ভোট ব্যাংকের বড় অংশের সমর্থনই যাবে তার দখলে। তবে বিজেপি থেকে টাকা নেওয়ার অভিযোগের পর সেও কিছুটা চাপে। ভোটার সংশোধনীতে পশ্চিমবঙ্গের প্রায় ২৭ লাখ মানুষ তালিকা থেকে বাদ পড়েছেন, যাদের বেশিরভাগই মুসলিম। অপরদিকে মমতার নির্বাচনী এলাকা ভবানীপুর থেকেও বাদ পড়েছে ৫০,০০০ নাম। এতে নিজ এলাকায় কোণঠাসা মুখ্যমন্ত্রী। মানুষের কাছে আশীর্বাদ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস 2 মিশনের নভোচারীরা।
শনিবার বাংলাদেশ সময় সকাল 6:07 ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করেছে ওরিয়ন মহাকাশযান। স্প্ল্যাশডাউনের পর মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান জানিয়েছেন সুস্থ আছেন তিনি সহ 4 নভোচারী। 10 দিনের মিশনে চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করেছেন মহাকাশচারীরা। রেকর্ড করেছেন চাঁদের দূরবর্তী অংশে গিয়ে। সে সময় পৃথিবী থেকে তাদের দূরত্ব ছিল 2,52,757 মাইল। 1970 সালের অ্যাপোলো 13 মিশনের রেকর্ড ভেঙেছে এই যাত্রা। চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের ঘাঁটি গড়ার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়েছে আর্টেমিস 2 মিশন। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথম 2-1-এর জন্য দল ঘোষণা করেছে বিসিবির নতুন নির্বাচক প্যানেল। পাকিস্তানের বিপক্ষে খেলা সিরিজের স্কোয়াড অপরিবর্তিত রেখেছেন হাবিবুল বাশারের প্যানেল। পাকিস্তান সিরিজের স্কোয়াডের 4 ক্রিকেটার ম্যাচ খেলারই সুযোগ পাননি, সে কারণে অপরিবর্তিত দল বলছেন বাশার। 17 এপ্রিল শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। আইপিএল ও পিএসএল চলমান, তাই তো অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসছে ব্ল্যাক ক্যাপরা। বাংলাদেশেরও 6 ক্রিকেটার খেলছে পিএসএল, কিন্তু নির্বাচকরা তারপরও ঘোষণা করেছে সেরা শক্তির দল। কারণটা স্পষ্ট, সরাসরি বিশ্বকাপে জায়গা করাটা সবার আগে গুরুত্ব দিচ্ছে বোর্ড। শুধু তাই নয়, স্কোয়াডে ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করতেই সবশেষ সিরিজের দল অপরিবর্তিত রেখেছে নতুন নির্বাচক প্যানেল। দলে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। মাহিদুল ইসলাম সুযোগ পাইনি, ওকে বাদ দিতে হলে আমার নিজের কাছে ক্লিয়ার হতে হবে না আমি কেন বাদ দেবো। সেটা আমাদের কাছে ছিল না। আমাদের কাছে মনে হচ্ছে যেহেতু তারা সুযোগ পেয়েছে, যে জন্যই সুযোগ পেয়েছে তাদেরকে একটু সুযোগ না দিয়ে বাদ দেওয়া ঠিক হবে না। এটা মূল কারণ ছিল আসলে সেম টিম রেখে দেওয়ার জন্য। আর সেম টাইম যারা খেলেছেন, গত সিরিজে ওপেনার লিটন দাস খেলেছিলেন 4 নম্বরে। মেকশিফট পজিশনে লিটন খারাপ করেনি। এই সিরিজেও লিটন খেলবেন একই পজিশনে। তবে প্রধান নির্বাচক হাবিবুল বাশারের মতে লিটনের আদর্শ জায়গা ওপেনিং, কিন্তু দলের প্রয়োজনকে আগে দেয়া হচ্ছে অগ্রাধিকার। লিটন ওয়াজ কোয়াইট সাকসেসফুল। হি ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট ব্যাটসম্যান। তাকে নাম্বার 4-এ আনা হয়েছে। আমি যতদূর জানি যে নাম্বার মিডল অর্ডার একটি স্টেবিলিটি করা দরকার, বিকজ মুশফিক রহিম, মাহমুদুল্লাহ চলে যাওয়ার পরে আমাদের আসলে ওইখানে খুব একটা এক্সপিরিয়েন্স নেই। বাট ভবিষ্যতে দেখা যাক কী হয়। বাট হি ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট ব্যাটসম্যান। আমরা চাই তার বেস্টটা যেন তার কাছ থেকে পাওয়া যায়, কীভাবে পাওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি সৌম্য সরকার, কিন্তু এই সৌম্য তার আগের সিরিজেও ছিলেন দলের অন্যতম সেরা ব্যাটার। সৌম্য সরকারকে নিয়ে নতুন নির্বাচক প্যানেলের ভাবনাটা কি? এই সিরিজেও কি বেঞ্চে বসে থাকবেন তিনি? উত্তরটা হ্যাঁ, কিন্তু কেন তার ব্যাখ্যা দিলেন সুমন। যখন যেহেতু সাইফ হাসান খেলেছে, তো আমি জানি না টিম ম্যানেজমেন্ট একাদশ কী ভাবছে, বাট আমার কাছে মনে হচ্ছে তার আরেকটা সুযোগ পাওয়া উচিত। আবার সৌম্য সরকার যখন ফিরে আসবে, এটুকু নিশ্চয় দিতে পারি সে ওই 2-3 ম্যাচ খারাপ খেলে চলে যাবে না। সাকিব আল হাসানের জাতীয় দলের প্রত্যাবর্তনের গল্পটা এখন যেন আরব্য রজনীর গল্পের মতোই। আসলে বাস্তবতা কি? সাকিবকে নিয়ে কি 2027 সালের বিশ্বকাপের কোনো পরিকল্পনা করছেন নির্বাচকরা? ওয়ার্ল্ড কাপের আগে সময়টুকু থাকবে, কিন্তু ওয়ার্ল্ড কাপ নিয়ে প্ল্যান করেনি। যদি চাই লম্বা সময় সব কিছু ঠিকঠাক থাকে, আমরা তো অবশ্যই চাই তাকে লম্বা সময়ের জন্যই চাই। আর আলাপটা আসলে এটাই হয়েছে যে আসলে সে কতখানি প্রিপেয়ার, বিকজ প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু ডিমান্ড লট অফ থিংস। তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার আগে নিজে প্রিপেয়ার হওয়াটাও অনেক দরকার হয়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।